সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনাটা শুরু করতে চাই এই জায়গা থেকে যে আমাদের বুদ্ধিবৃত্তিক যে চর্চা, সেই চর্চাটি ৭১-কে ঘিরে এক ধরনের তৈরি হয়েছিল। ৬৯-৭১ আমাদের যে গণ আন্দোলনগুলো হয়েছে, সেই জায়গা থেকে এই যে আমরা একের পর এক দশক, ৪টা দশক পার হয়ে এসেছি, সেই জায়গায় আসলে কতটা পরিপক্কতা পেয়েছে এবং কতটা সক্রিয় ছিল এই ৪ দশকে? যদি স্বাধীনতার পূর্ব আমলের সাথে তুলনামূলকভাবে বিচার করি, তাহলে আশা করার মতো কিছু দেখি না আমি। সত্যি সত্যি আমি এই প্রসঙ্গে প্রয়াত লেখক চিন্তাবিদ আহমদ ছবার কথা স্মরণ করি। তার একটি খুব বিখ্যাত উদ্ধৃতি আছে। তিনি লিখেছিলেন স্বাধীনতার পরপরই যে বুদ্ধিজীবীরা যা বলেন তা শুনলে যে বাংলাদেশ স্বাধীন হতো না, আজকে যা বলছেন তা শুনলে সমাজতন্ত্র হবে না। তখন সমাজতন্ত্র আমাদের ঘোষিত লক্ষ্য ছিল। এটি খুব বহুউদ্ধৃত একটা বক্তব্য। তো আমি ওই সমাজতন্ত্রের বিষয়টি এখানে গুরুত্ব দিয়ে বলছি না, কারণ সমাজতন্ত্র সারা পৃথিবীতে সমাজতন্ত্রের আজকে সুবিধাজনক অবস্থায় নেই, কোণঠাসা অবস্থায় আছে। হয়তো সমাজতন্ত্র ফিরে এলেও অন্য কোনো ফর্মে ওইভাবে আর ফিরে আসবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে তো বলা যাচ্ছে না। কিন্তু ওই যে কথাটি যে বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না, বা আমরা এখন বলতে পারি যে বুদ্ধিজীবীদের কথা শুনলে হয়তো দেশ সংকট থেকে পরিত্রাণ পাবে না, বেরিয়ে আসবে না, বা প্রগতির পথে বা উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে না। এই ব্যাপারটি কিন্তু সাধারণ আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ আগে আমাদের দেশে এমন কিছু কিছু বুদ্ধিজীবী ছিলেন, আমি যদি বুদ্ধিজীবী বলতে লেখক শিল্পী নাও বলি, একজন শিক্ষকের কথা বলি, একজন চিকিৎসকের কথা বলি, কোনো এলাকায় একজন চিকিৎসকের কথা বলি, তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তার একটা কথা বললে মানুষ তাকে বিশ্বাস করত, শুনতো। এখন এমন একটি লোকের কথা আমরা বলতে পারবো না যিনি খুব ভালো কথা বললেও মানুষ তার পেছনে একটা গন্ধ খুঁজে, সন্দেহ খুঁজে নিশ্চয়ই উনি কেন কথা বলছেন, নিশ্চয়ই এর পেছনে তার কোনো স্বার্থ আছে। এটি একটি জাতির জন্য খুবই ভয়াবহ। বুদ্ধিজীবী বা তাদের পেছনে একটা মতলব শব্দটা যুক্ত হয়ে গিয়েছে হয়েছে। এবং আজকে রাজনীতিকরাও কথায় কথায় বুদ্ধিজীবীদের আক্রমণ করেন। এটি কিন্তু স্বাধীনতার আগে এভাবে হতো না। হয়তো কোনো ভিন্ন মতের বুদ্ধিজীবী ছিলেন, মতের মিল ছিল না, কিন্তু বুদ্ধিজীবীদের সম্পর্কটি ওরকম নগ্ন জায়গায় পৌঁছায়নি। এবং রাজনীতিকরাও মোটামুটি বুদ্ধিজীবীদেরকে সম্মান করে কথা বলতেন। হ্যাঁ, আমরা যে বঙ্গবন্ধুর কথা বলি, মওলানা ভাসানীর কথা বলতে অনেক বুদ্ধিজীবীদের ওঠা বসা ছিল এবং তারা বুদ্ধিজীবীদের সম্মান করতেন। আজকে এরকম শ্রদ্ধেয় বুদ্ধিজীবী পাওয়া যাবে না। এবার এটার জন্য বুদ্ধিজীবীদের নানা রকম যোগাযোগ, তাদের নানা রকম, একটু আগে আপনি স্বার্থ শব্দটি ব্যবহার করেছেন, যদি এই শব্দটি ব্যবহার নাও করি, নানা রকম তাদের হিসাব বুদ্ধি, এগুলো একটা ভূমিকা একটা কাজ করছে। আর লেখালেখির ক্ষেত্রে খুব একটা বড় কাজ বা সৃজনশীলতার ক্ষেত্রে করে বড় কাজ তো আমাদের হচ্ছে না, কোথাও হচ্ছে না। কিন্তু বুদ্ধিবৃত্তিক শ্রেণীর এই পরিস্থিতি বা এই অবস্থায় তারা নেমে আসলেন কেন? এটা হয়তো অনেক সুযোগ সুবিধা পাওয়া গেছে, চাহিদাটা তো তখনও থাকার কথা, তখন সুযোগ পায়নি। প্রতিযোগিতার মধ্যে মানুষ বড় হয়। কেমন আমাদের বাংলা সাহিত্যের যে বাঙালি মুসলমান ধরি, সবচেয়ে বড় যে প্রতিভাগুলো আমরা করি, এক বাক্যে যাদের নাম বলতে পারি, নজরুল ইসলাম থেকে আব্বাসউদ্দিন, জয়নুল আবেদিন, তারা সবাই কিন্তু সেই বিভাগ পূর্ব আমলে বাঙালি হিন্দুদের সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু জসিমউদ্দিন, তারা কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন। প্রতিযোগিতা ছিল, সেখানে চ্যালেঞ্জ ছিল। পাকিস্তানের আমলে চ্যালেঞ্জ ছিল, অনেক একই মাপের অনেক বুদ্ধিজীবী ছিলেন, কিন্তু সেই চ্যালেঞ্জটা আজকে নাই। সুযোগ সুবিধা অনেক বেশি, অনেকে আছে এবং সবাই মোটামুটি তাদের আপোষে প্রতিদ্বন্দ্বিতায় তারা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ নিতে না পারার সাহসটা কেন তৈরি হলো? চ্যালেঞ্জ নেই, দুঃখভোগ নেই। বুদ্ধিবীদ প্রসঙ্গে আমি আপনাদের এই সময় সংলাপের একটা অনুষ্ঠানে বলে গেছিলাম, র্যালফ লিন্টনের কথা আছে যে নতুন সামাজিক উদ্ভাবন তারাই করতে পারে যারা ওই সামাজিক ব্যবস্থা দ্বারা নিগৃহীত হয়। এখন তো বুদ্ধিবীরা নিগৃহীত কেউ বলবে না। হ্যাঁ, আমি আবার সে পুরোনো কথায় পুনরাবৃত্তি করি, আমাদের বুদ্ধিবীদের সংকট, সীমাবদ্ধতা। আমরা অনেক ভালো ভালো কথা বলি, আমরা বলি যে আমরা স্বাধীনতার কথা আগে বলেছি, কিন্তু 47 পূর্ব সময়েও আমাদের কোনো লেখকের কোনো লেখার মধ্যে কি স্বাধীনতার কোনো আভাস পাওয়া যায়? বা কেউ স্বাধীনতার কথা বলতে গিয়ে, দেশকে স্বাধীন করার কথা বলতে গিয়ে জেল খেটেছেন, নিপীড়িত হয়েছেন, তেমন পাওয়া যায় না। হ্যাঁ, অনেকে রাজনৈতিক কারণে, হয়তো তিনি লেখক ছিলেন, রাজনৈতিক কারণে জেল খেটেছেন, কিন্তু কিন্তু লেখার কারণে কোনো বই নিষিদ্ধ হয়েছে যে স্বাধীনতার কথা ছিল বা সশস্ত্র বিপ্লবের কথা ছিল, এই জন্য হয়েছে এমন তো উদাহরণ নেই। এবং সেটাই ধারাবাহিকতা এখনো চলছে। আগে হয়তো এটা অপরিকল্পিত ছিল, এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে খুব পরিকল্পিতভাবেই এই ব্যাপারটি ঘটছে। তাদেরকে তো জাতির, রাষ্ট্রের বাতিঘর ভাবা হয়। হ্যাঁ, বিবেক ভাবা হয়। আমাদের একজন বুদ্ধিজীবী ছিলেন আবুল ফজল, আমরা খুব শ্রদ্ধেয়, তাকে জাতির বিবেক বলা হতো। এখন কোনো ব্যক্তি কাউকে আর বলা হয় না,
হ্যাঁ, সুফিয়া কামাল তিনি জীবনে কোনো স্কুলেও পড়েননি কখনো। হ্যাঁ, তো তার যে সামাজিক যে ভূমিকা ছিল, তিনি কোনো সময় তার কোনো বক্তব্য হয়তো কোনো রাজনৈতিক দলকে সহায়তা করেছেন, কোনো আন্দোলন সংগ্রামে তিনি রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তাকে কেউ দলীয় পরিচয় চিহ্নিত করতে পারেন। যখন মনে হয়েছে তিনি তার মনে অপ্রিয় সত্য সে তিনি উচ্চারণ বলেছেন। এই উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, করেছেন। জসিমউদ্দিন বলেছেন বঙ্গবন্ধু ৭৩ সালের যে বাংলা একাডেমিতে যে প্রথম আমাদের সাহিত্য সম্মেলন হলো, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, সেখানে বঙ্গবন্ধু উপস্থিতিতে তিনি অনেক অপ্রিয় কথা বলেছিলেন এবং সেটা আমরা গ্রহণ করেছি। আজকে কেউ বললে সে গ্রহণও করা হবে না, এবং কেউ বলার সেই জসিমউদ্দিনের মানের বা স্তরের এরকম মানুষও হয়তো নাই, বুদ্ধিজীবীও নাই, শিল্পীও নাই, যারা বলতে পারবেন। কিন্তু আমাদের মানে লেখার কথা যদি বলি, ওই জায়গা থেকে আমাদের বুদ্ধিজীবী বা যারা কথা বলতে চান, রাষ্ট্রকে বলতে চান, রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু এখন দৃশ্য মাধ্যমে বলে যাচ্ছেন। তার আসলে এটাকে আপনি কিভাবে দেখবেন? এখানে একটা ব্যাপার আছে, দৃশ্য মাধ্যমে আমরা বলে যাচ্ছি, অনেকেই বলছি আমরা, কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের দেশে বুদ্ধিজীবীরা বা লেখক শিল্পীরা অনেকে আছেন যার যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি একজন বিজ্ঞানীর কাজ প্রধানত তার গবেষণাগারে বিজ্ঞান নিয়ে কাজ করা, শিক্ষকের কাজ ক্লাসে শিক্ষকতা করা, সেইভাবেই তিনি জাতিকে সর্বোত্তম সেবা দিতে পারেন এবং তিনি তারপর লেখালেখি করতে পারেন। সেই জায়গাটিতে আমাদের একটা ফাঁকি আছে। আমরা যে হয়তো যার বিজ্ঞান সাধনার কথা, তিনি নির্বাচন সংস্কার নিয়ে কথা বলছেন টকশোতে এসে, যার হয়তো কাজ হলো সাহিত্য চর্চা করা, তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপ কি হতে নিয়ে কথা বলছেন, তিনি পত্রিকায় কলাম লিখছেন। এই যে ব্যাপারটি, তো এই তো একটা মানুষের পক্ষে তো মানুষের সাধ্য এবং তার মনোযোগের সীমাবদ্ধতা আছে। তো এটা হওয়ার ফলে এবং তার যেটা হচ্ছে যে তিনি আসল যে সেবাটা দেওয়ার কথা জাতিকে সে দিতে পারছেন না এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। একজন শিক্ষক, আমি উদাহরণ দিয়ে বলি, একজন শিক্ষক তিনি ক্লাস ঠিক টাইমে নেন না, তিনি হয়তো সেমিনার করার ক্ষেত্রে, টক শো করার ক্ষেত্রে তিনি খুব নাম করা, অনেকে চেনেন, বাইরে তার পরিচিতি আছে, কিন্তু তার ছাত্ররা জানে যে স্যার ক্লাস ঠিক মতো নেন না, ফাঁকি পাওয়া যায় না, এবং তিনি ওই কোনো মতে শেষ করে দেন, সিলেবাস শেষ করেন, হয়তো প্রশ্ন সাজেশন আকারে প্রশ্ন দিয়ে দেন। তো তিনি তো কখনো নতুন প্রজন্মের শ্রদ্ধা পাবেন না। অনেক বিখ্যাত বুদ্ধিজীবী আছে আমাদের, যাদের ছাত্ররা কিন্তু তাদেরকে ওইভাবে দেখে। এটা জনগণ হয়তো তাদের মানে তার বক্তব্য শুনে তারাও জেনে যায়, পরে হয়তো তারাও জেনে যায় শেষ পর্যন্ত ব্যাপারটি। হ্যাঁ, এবং একজন যিনি ফাঁকি দিচ্ছেন অন্য আচরণে তার ফাঁকিটা ধরা পড়ে যায়, এই ব্যাপারটি। তবে এটা নিয়ে হয়তো প্রতিক্রিয়া নেই এই কারণে, কারণ আমাদের যেমন সবকিছু এখন সিন্ডিকেটেড হয়ে গেছে, হ্যাঁ, সেরকম লেখকদের সিন্ডিকেট, প্রকাশকদের সিন্ডিকেট, হ্যাঁ, মিডিয়া সিন্ডিকেট, সবকিছুর সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। ফলে আমরা সবাই একটা আপোষের সাম্য তৈরি করেছি যে কেউ কাউকে খুব বেশি ভাবে বলি না, সমালোচনা করি না, মানে নিজেদের মতো করে বৃত্ত তৈরি করে নেওয়া। আমিও করছি, তুমিও করছো, কাজে আর বেশি বলার দরকার নেই, যেটুকু বললে মানুষ গ্রহণ করবে সেটুকু বলা যায়। একটা সমঝোতা, হ্যাঁ, সমঝোতা একটা। এই সমঝোতা দিয়ে রাষ্ট্র সমাজ কতটা আগাচ্ছে না। আমরা যতই বলি আসলে তো আগাচ্ছে না। আমি যে খুব অপ্রিয় কথা বলি, আমরা 9 মাসের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমার 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ নারী নির্যাতিত হয়েছে, এগুলো বিরাট ব্যাপার, নিঃসন্দেহে বিরাট ব্যাপার। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, এই যে 30 লক্ষ মানুষের কথা বলছি, সবাই কিন্তু বুক পেতে প্রাণ দেয়নি। যদি আমরা এইভাবে দেখি, হ্যাঁ, হয়তো অনেকে অন্যভাবে নিতে পারেন, যদি পাকিস্তানি সেনাবাহিনী যে ব্যাপকভাবে নির্বিচারে গণহত্যা করেছে, সে গণহত্যা যদি না করতো, যে বেছে বেছে কিছু লোক হত্যা করতো, তো সবাইকে অনেকে আমরা কি সাময়িকভাবে আমরা তো থেমে যেতাম, এটা হতে পারতো। তো এইটাও আমাদের ইতিহাসে সত্যটা মনে রাখা দরকার। আমাদের চেয়ে অনেক গৌরবোজ্জ্বল, যদি ওইভাবে বলা, তুলনা করা উচিত না, কিন্তু গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ করেছে ভিয়েতনাম। তাই 100 বছর ধরে 3টা সাম্রাজ্যবাদী শক্তি এবং খুব শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি, প্রথমে হলো ফরাসিদের বিরুদ্ধে, তারপর জাপানিদের বিরুদ্ধে, তারপর হলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই করার পরেও কিন্তু তারা আজকে জাতি, তারা এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের অনেক বাণিজ্য শিল্পের ক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ দিয়ে এবং তাদের প্রতিযোগিতার সম্মুখীন অনেক ক্ষেত্রে, এবং তারা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা এখনো সে আমাদের ঐতিহ্যের মধ্যে আছে, চর্বিত চর্বণ করছি পুরনো ইতিহাস এবং পরস্পর দোষারোপ। এখন কেন পারছি না, আগে এই কাজটা হয়নি, তারা বলছে ওই সময় এই কাজটা হয়েছে। তো এইটা জায়গা থেকে বেরিয়ে বোধহয় আমাদেরকে একটা জায়গায় পৌঁছানো দরকার, দেশকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের কাছে ইতিহাসটা তুলে ধরা দরকার এবং সত্যিকে ইতিহাসটা ধরা দরকার, এবং সেই সঙ্গে আমাদের সামনে এগোবার পথটা, পিছন দিকে অনেক বেশি। কিন্তু সামনে এগোবার পথ কে দেখাবে? বলা হয় যে যারা এই যে বুদ্ধিবৃত্তিক চর্চা করে তাদেরকে দেখেই রাষ্ট্র, সমাজ, সাধারণ মানুষ এগিয়ে যায়, তাদের কাছ থেকেই পথনির্দেশিকা পেতে চায়।
তো তাদেরকে নিয়ে যদি আপনি আশা জাগা নিয়ে কথা না বলেন। না, হয়তো নতুন প্রজন্মের থেকে বেরিয়ে আসবে সেই বুদ্ধিজীবীরা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন একটা মন্দাকাল যাচ্ছে। মন্দাকাল যাচ্ছে এবং একটি স্বাধীনতার পর একটি কৌতুক চালু ছিল, যে তখন বিশ্ব শান্তি পরিষদের বিখ্যাত তিনি মহাসচিব ছিলেন রমেশ চন্দ্র, নাম শুনে থাকতে পারেন। তিনি বাংলাদেশে এসেছিলেন তখন, প্রথমবার এসেছেন, দ্বিতীয়বার শুনে জুলিও করে দিয়েছেন বঙ্গবন্ধুকে, কিন্তু প্রথমবার এসেছিলেন এবং তারপর এখানে বাংলাদেশের যাদের আমরা বলি যে বুদ্ধিজীবী সমাজ, নাগরিক সমাজ, তাদের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা, এটা একটা গল্পই, সাক্ষাৎকারের ব্যবস্থা হয়েছিল। এবং তিনি সাক্ষাৎকার শেষে বঙ্গবন্ধুকে যে বলেছিলেন যে বঙ্গবন্ধু, এখন আমি বা শেখ মুজিব যাই, মিস্টার মুজিব যাই বলে থাকেন, উনি বলেছিলেন যে আমি এখন বুঝতে পারছি আপনাদের বুদ্ধিজীবীরা সবাই পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয়েছেন। কারণ বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনে তার মনে হয়নি যে এরা একটা দেশের বুদ্ধিবৃত্তির চর্চার প্রতিনিধিত্ব করতে পারে। এটা জোক হিসাবে, কৌতুক হিসাবে, কিন্তু কৌতুকটা খুবই তাৎপর্যপূর্ণ আমি মনে করি। সত্য হতে পারে, নাও হতে পারে, বাস্তবতায় এই ব্যাপারটি আছে। হ্যাঁ, একটা জাতির বা সমাজের তো আত্মসমালোচনার প্রয়োজন আছে, কিন্তু সেটা হচ্ছে যে বলা হয়ে থাকে যে আমরা যতটা অনুগত থাকতে পছন্দ করা শিখেছি এবং বন্দনা সঙ্গীত শুনতে যতটা ভালোবাসি, ততটা সমালোচনা শোনার মতো আমাদের নিজেদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে না, বা পাঁচটা ইন্দ্রিয় কাজ করে না। সেইটা আসলে কতটুকু আমাদের জন্য, সামনের দিনগুলোর জন্য হুমকি, একটা রাষ্ট্রের জন্য হুমকি। আমাদের দেখা, শোনা, উপলব্ধির যে বিষয়গুলো, সেগুলো বদলে গেছে, অথবা ফাঁকিটা ছিল, এখন সেটা প্রকট হয়ে ধরা পড়ছে। কোথাও একটা ফাঁক ছিল। আমরা যেমন, আমি যে কথাটা আগে হচ্ছিল, যে আমরা বলি কোনো বিশেষ সময় বলি গণতন্ত্রহীনতার কথা বলি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার কথা বলি, এটা আমরা হরহামেশা বলি, সবসময় বলছি, লিখছি এরকম। এখন গণতন্ত্র তো রাষ্ট্র ব্যবস্থা শুধু তাই না, গণতন্ত্র একটা হলো জীবন ভঙ্গি, একটা মনোভঙ্গি, একটা জীবনের প্রতি একটা মনোভঙ্গি। একটা দেশে যদি এমন হয় যে তার পরিবারে গণতন্ত্র নাই, কোনো সময় একটা পরিবারে গণতন্ত্র নাই, সমাজে গণতন্ত্র নাই, প্রতিষ্ঠানে গণতন্ত্র নাই, প্রতিষ্ঠানের প্রধান তিনি মনে করেন আমি অভ্রান্ত, আমি যা বলবো সেটাই সঠিক, অন্য যা বলবো সে সঠিক না, পরিবারের বাবা মনে করছেন যে তার মতামতটা চূড়ান্ত, রাষ্ট্র ব্যবস্থা থেকে বলছি সেটা, যে তাই হয় তাহলে রাষ্ট্রে এটা কি উপর থেকে গণতন্ত্র নামবে না, গণতন্ত্র নিচ থেকে বিকশিত হবে। নিচে যদি না থাকে, পরিবারে নাই, প্রতিষ্ঠানে নাই, সমাজে নাই, দলে নাই, তাহলে রাষ্ট্রে কোথায় হবে? এবং এই মানুষটি যে পরিবারে গণতন্ত্রকে মানেন না, যিনি গণতন্ত্র আচরণ সহ্য করেন না, তিনি রাষ্ট্রে যখন যাবেন, প্রতিষ্ঠানে যিনি যাবেন, তিনি তো সেখানেও তিনি একনায়কই হবেন। তো কাজেই গণতন্ত্রের অনুশীলনের ব্যাপার, সেই অনুশীলনটা আমাদের সমাজে হচ্ছে না। এটার কারণ অনেক ব্যাখ্যা করা যেতে পারে, নানা রকম ব্যাখ্যা হতে পারে বা আছে। আমরা বলি যে গণতন্ত্র পেয়েছি, গণতন্ত্র চর্চা হচ্ছে। আসলে কি গণতন্ত্রকে অধরা বা একটা বায়বীয় একটা অবয়ব আমাদের কাছে? গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও সময়ের নিরিখে প্রমাণিত হয়েছে যে বিদ্যমান সমস্ত যত রাষ্ট্র ব্যবস্থা আছে তার মধ্যে সকল সীমাবদ্ধতার পর গণতন্ত্র এখন পর্যন্ত শ্রেষ্ঠ। গণতন্ত্রের বিকল্প আর কিছুই হতে পারে না, উন্নয়ন না। আমরা দেখেছি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সেখানে গণতন্ত্র ছিল না, সবই ছিল, মৌলিক চাহিদা সেখানে পূরণ করা হয়েছিল, সেখানে মানুষের স্বাস্থ্য, শিক্ষার ব্যবস্থা অনেক ভালো ছিল, অনেক দেশে অনেক ভালো ছিল। কিন্তু শুধুমাত্র গণতন্ত্র ছিল না বলেই সেই রাষ্ট্রগুলো একদিনেই অনেকগুলো রাষ্ট্র একসাথে ধসে পড়েছে বলতে গেলে। পূর্বের দেশগুলো দেখেছি কয়েকদিনের মধ্যে ধসে পড়লো গণতন্ত্রহীনতার কারণে। কাজে গণতন্ত্রের বিকল্প আর কিছুই হতে পারে না। তো এই জিনিসটি আমাদেরকে হৃদয়ঙ্গম করা দরকার। আরেকটি যেটা বললেন যে সংকটের একটা ব্যাপার আছে, সংকটে আমরা যেটা বলি যে স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধ বলি, মুক্তিযুদ্ধটা কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সাম্য প্রতিষ্ঠার জন্য, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে। তখন হয়তো ওই বঞ্চনা বা বৈষম্যটা ছিল আঞ্চলিকতার রূপ নিয়ে, পশ্চিম পাকিস্তান এই পূর্বাঞ্চলকে শোষণ করত, কিন্তু সেটা আজকে হয়তো নাই। কিন্তু বৈষম্য তো সমাজে আছে, আরো প্রকটভাবেই আছে, বঞ্চনা আছে, শোষণ আছে, নির্যাতন, অত্যাচারও আছে। তাহলে আজকে স্বাধীনতার চেতনাকে আমরা কিভাবে দেখব? তাহলে আমাদের কি মনে করব স্বাধীনতার চেতনা ৭১ সালের মুক্তিযুদ্ধে শেষ হয়ে যায়নি? তা তো না, আজকেও কিন্তু সেই চেতনাটা আমাদের বহন করে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের মুক্তিযুদ্ধ আমরা যেন মূল্যায়ন করি, মুক্তিযুদ্ধ নিয়ে যেন লিখি, গল্প, উপন্যাস, কবিতা সব লেখা হচ্ছে। মুক্তিযুদ্ধেও তো সব মানুষের মুক্তিযুদ্ধ একরকম ছিল না। আমরা যখন, আমি ঢাকার, যে আমি কিছু উপন্যাস পড়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি, ঢাকার ক্র্যাক প্লাটুন
যারা গেরিলা অপারেশন চালাচ্ছে তাদের বীরত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তাদের বীরত্ব নিয়ে যত উপন্যাস লেখা হয়েছে, আমাদের অনেক উপন্যাস লেখা হয়েছে, আমাদের নতুন প্রজন্ম যারা বইপত্র পড়েন তারা এদের সম্পর্কে যতটা জানেন, আমাদের দেশে যে হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা লুঙ্গি পরে যুদ্ধ করেছেন, যাদের অনেকেই কৃষক যারা যুদ্ধের পর আবার সেই কৃষিক্ষেত্রে দোকানে ফিরে গেছেন, এবং যাদের অনেকে এসএসসির চৌকাঠও ডিঙায়নি, তাদের কাহিনী তো উপন্যাস আসেনি, কোনো গল্পে খুব একটা আসেনি। হ্যাঁ, তো এই যে নতুন প্রজন্ম যে মুক্তিযুদ্ধকে চিনছে, এই চেনার মধ্যে তাহলে একটা বিভ্রান্তি থেকে যাচ্ছে, একটা সংকট থেকে চেনার ক্ষেত্রে হচ্ছে। এটা কিছুটা হয়তো হচ্ছে যে যারা লেখেন তারা হলেন ওই সমাজের সঙ্গে, তারা হলেন নাগরিক সমাজ, ওই সমাজের প্রতিনিধি। আবার এর অন্য রকমও আছে, আমি ঠিক উদাহরণ দিব না বা নাম উল্লেখও করব না। আমি কিছুদিন আগে একটা উপন্যাস পড়েছি, যে উপন্যাসটি খুব বিখ্যাত একজন লেখকের উপন্যাস। সেই উপন্যাসটিতে ঢাকা শহরের 7জন বা 6জন গেরিলা তারা বাসায় বিরিয়ানি, পোলাও, রেজালা, খাসি রেজালা খেয়ে, কেক কেটে, মোমবাতি নিভিয়ে যেভাবে জন্মদিন পালন, সে তারা অপারেশনে যাচ্ছেন। অপারেশন থেকে সাকসেসফুল করার পরে তারা ওখানে অপারেশন শেষ করে তার টেলিফোন করে বাসায় খবর দিচ্ছেন অপারেশন সাকসেসফুল। এটা সম্ভব কিনা, আদৌ কেউ করবে কিনা, এরকম যোদ্ধা এটা করবে না। এবং যে বাড়ির যে বুয়া, তিনি 7জন মুক্তিযোদ্ধা ভাইয়ের জন্য 7টা বোতল ঠান্ডা পানি, তারা অপারেশন করে এসে তারা ঠান্ডা পানি খাবে এই জন্য রাখছেন। 71 সালে কজন বাসা ফ্রি ছিল। এখন এর মধ্যে দিয়ে যে একজন নতুন প্রজন্মের যে তরুণ যে মুক্তিযুদ্ধ চিনবে, তার কাছে মুক্তিযুদ্ধ কিছুটা ফ্যান্টাসি, কিছুটা থ্রিল হবে, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারটা সেরকমটা না। প্রতি মুহূর্তে মৃত্যু বিভীষিকার নিচে দাঁড়িয়ে মানুষ সেখানে বাঁচার চেষ্টা করেছে এবং আক্রান্ত হয়ে সে যুদ্ধ করেছে। এবং সেই যুদ্ধ যেটা গ্রামাঞ্চল যুদ্ধ, আর্মি আসছে শোনার পরে সবাই যে সে পানিতে ডুবে থাকে, গলা ডুবিয়ে থাকা, জঙ্গলে লুকানো, সেই মুক্তিযুদ্ধের সাথে এই মুক্তিযুদ্ধ মিলবে না। তো ওইখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এটা মনে রাখা দরকার আছে। হ্যাঁ, এই যে মুক্তিযুদ্ধকে জানানোর যে চেষ্টা, এবং আপনি যেটা বলেন যে উপন্যাসে, গল্পে, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে আসা হচ্ছে পাঠ্যপুস্তকে, সেই জায়গাটা তো এই যে একটা ভুল জানা এবং সঠিক জানা, এটা নির্ধারিত হবে কিভাবে? এটা যারা সৃজনশীল লেখক তাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সাহিত্য শেষ পর্যন্ত মানবিক ব্যাপার। এখন নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস, বা যদি বিশেষভাবে বলে মুক্তিযুদ্ধ ইতিহাস, সেটা জানানোর ব্যাপারটি একটু বলছেন। তো এখন দুটো দিক আছে, এটা পাঠ্যপুস্তক হতো সবার জন্য, যে হয়তো স্কুলের চৌকাঠ ডিঙোতে পারবে না, সেও একটা মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা মোটামুটি তথ্য তার জানা থাকা দরকার। যে আরো বেশি জানবে, সেও তার ভিত্তিতে আরো বেশি জানার আগ্রহ বোধ করবে। আরেকটি হলো সৃজনশীল সাহিত্য, গবেষণা, এগুলোর ক্ষেত্রে এখন পাঠ্যপুস্তকের ইতিহাসটা এমনই হওয়া উচিত যে ইতিহাসটিতে মোটামুটি সর্বজনগ্রাহ্য এবং একেবারে তথ্যভিত্তিক ইতিহাসটুকু থাকবে, হয়তো সংক্ষিপ্ত থাকবে, কারণ জেনে বিতর্ক হবে, যাতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসটা পরিবর্তন করতে না হয়। সে ক্লাস 6-এ একটা ইতিহাসের একভাবে পড়ছে, 8-এ যে একভাবে পড়ছে, বা সে একভাবে পড়ছে, বাচ্চাকে পড়াবার সঙ্গে সে ইতিহাসটা অন্যরকম। এটা তো হতে পারে না, এটা পাঠ্যপুস্তকের ক্ষেত্রে হওয়া উচিত। আর যিনি গবেষণা করছেন মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে বা সামগ্রিক ইতিহাস নিয়ে, তাকে কিন্তু সত্য আবিষ্কার করতে হবে যে যুদ্ধের অনেক দিক ছিল, যুদ্ধের সবটাই বীরত্ব না, যুদ্ধের মধ্যে ভীরুতাও ছিল, যুদ্ধের মধ্যে আপস্য থাকতে পারে, যুদ্ধের মধ্যে অনেক কিছু থাকতে পারে, মানবিক দিক থাকতে পারে, নিষ্ঠুরতার দিক থাকতে পারে, মুক্তিযোদ্ধাদের বীরত্ব থাকতে পারে, মুক্তিযুদ্ধের বীরত্ব থাকতে পারে, সেখানে একজন কি বলে রাজাকার হয়তো মুক্তিযোদ্ধার সহায়তা করে, সেটাও থাকতে পারে, একজন মুক্তিযুদ্ধ কোথাও হয়তো আপোষ করেছিল, সেটাও থাকতে পারে, নানা কিছু থাকতে পারে, সৃষ্টিশীল সাহিত্য থেকে থাকতে পারে। আমরা জানি যে একসময় সারা পৃথিবীতে, আমার দেশে সারা পৃথিবীতে বামপন্থী সাহিত্য বেশ উন্নত ছিল, এবং সে সময় অনেক ভালো লেখা হয়েছিল, বা তখনকার হিসেবে ভালো বলা হয়। তো সেগুলো কিন্তু কালের বিচারে টেকেনি, কারণ সবসময় বামপন্থী যার নেতৃত্ব, তারা মনে করতেন যে রাজনীতিটা ঠিক হচ্ছে কিনা, পার্টি লাইনটা ঠিক মতো থ্রো করা হচ্ছে কিনা। কিন্তু একজন লেখকের দায়িত্ব পার্টি লাইন ঠিক করা না। পার্টি লাইন অনুযায়ী হয়তো মানিক বন্দ্যোপাধ্যায় অনেক উপন্যাস, সমর বসু, এই কারণে অনেক লেখক সাহিত্যিক ছুটেও গেছে পার্টি থেকে, যে লাইন অনুযায়ী সঠিক হয়নি। একজন লেখককে দায়বদ্ধ থাকতে হয় তার পাঠকের কাছে বলে আবার বাজারে প্রশ্ন, তার নিজের বোধের কাছে, উপলব্ধির কাছে, নৈতিকতার ক্ষেত্রে যিনি উচিত মনে করেন তিনি সেটাই লিখবেন। এখন সেটা যদি কেউ প্রশ্ন করে যে এই যে তুমি লিখলে, হয়তো কথা সত্যি, কিন্তু এটা কি তোমার এখন লেখা ঠিক হচ্ছে, এখন পরে লিখতে, এখন এই সময় লেখা ঠিক হচ্ছে, এটা পড়লে মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে, সেটা রাজনৈতিক ফলাফল কি হতে পারে, এটা যদি মানুষ বিবেচনা রাখতে যায়, আমাদের অনেকে এখন সেভাবে যায় কি, তাহলে আসলে
সঠিক ইতিহাস মানে জানা যাবে না, সাহিত্য মানে শোনা যাবে না। নিজে থেকে এক ধরনের হ্যাঁ, লেখক একজন, আমি কথাটা বলি যে একজন লেখককে একজন লেখার টেবিলে একজন লেখক বলেন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম ব্যক্তি। আচ্ছা। হ্যাঁ, তার কোনো সঙ্গী নাই, তার কোনো দল নাই, তার কোনো মত নাই। তিনি দল করতে পারেন, তিনি কোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে, কিন্তু তিনি যখন লেখার টেবিলে বসতেন তখন তিনি তার সঙ্গে কেউ নেই, তার সঙ্গে তিনি একা। এবং লেখা, ছবি আঁকা, এগুলো সাথে পারফর্মিং আর্টেও একটু পার্থক্য করতে হবে। আপনার দর্শক না হলে আপনি সে গান একা একা গাইলে সেটা আপনাকে স্টেজ কেউ করে দিবে না। তো লেখক লিখে ফেলেও রাখতে পারেন, হয়তো তার সময় তার বইটি প্রকাশকও পেল না, 50 বছর পরে হয়তো সেটাকেই বলা হবে যে এটাই ছিল সেই সময়কার সবচেয়ে মূল্যবান বই। এটা ইতিহাসে হয়েছে, হ্যাঁ, জীবনের ক্ষেত্রে হয়েছে, জীবনের ক্ষেত্রে হয়েছে, সারা পৃথিবীতেই ঘটেছে। অনেকের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, তো এই ব্যাপারটি যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু কাজ হবে না, যেটা আমি চাচ্ছি সেটা হবে না। সুতরাং মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ভাবে লেখা হয়েছে, সেই জায়গা থেকে নিরীক্ষা মানে যারা মুক্তিযুদ্ধ দেখেননি সেই প্রজন্ম লিখছে, তাদের লেখা আপনি কিভাবে দেখছেন? তারা তো শুনে লিখছে। তারা একটা সময় আমরা বলেছি তারা ইতিহাসে অনেক কেউ জানতো না, তারা পাঠ্যপুস্তকে ভুল শেখানো হয়েছে। এখন যেটা শেখাচ্ছি সেটাও কতটা সঠিক সেটাও প্রশ্ন হতে পারে। হয়তো আগের চেয়ে ভুলটা কমেছে, কিন্তু ভুল তো ভুলই, বা হ্যাঁ, বিকৃতি তো বিকৃতি। হ্যাঁ, কোথাও আমি হয়তো আগে হয়তো যে কোথাও হয়তো 20 ভাগ শতকরা 20 ভাগ আমি ভেজাল মিশিয়েছি, এখন সেটা 5 ভাগ মিশাচ্ছি, কিন্তু এই 5 ভাগ কিন্তু 100 ভাগের গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে। তো সেই কাজটি হচ্ছে, এবং সেই কাজটি এই যে পাঠ্যপুস্তকে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে, আমি এর আগে শিক্ষা সম্পর্কে বলতে যেখানেই বলে গেছি বোধহয়, যে আমাদের প্রতিটি সরকার আসে পরিবর্তনের পরে শিক্ষাক্ষেত্রে প্রধান দায়িত্ব, প্রথম যে জরুরি দায়িত্বটা নেওয়া হয় সেটা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংশোধন করা। অন্যগুলো পরে যা আসে, এবং সেখানে কারো ভূমিকা বেশি দেখানো হয়েছে তাকে কমানো, কারোটা কম দেখানো হয়েছে তাকে বাড়ানো। এই কাজটিতেই প্রায় বেশ কয়েক বছর সময় পার হয়ে যায়, এবং এই কাজগুলো করা হয় কার দিয়ে? বিশেষভাবে চিহ্নিত দলীয় লোকজন দিয়ে। ফলে এরপরে যখন আবার পরিবর্তন আসে, অন্যরা এসে প্রথমে ওটার উপর হামলে পড়ে যে ওইটা নিশ্চয়ই ওরা ঠিকটা লেখেনি। তো সেখানে যদি আমি পরিমিতিবোধের পরিচয় দিতাম তাহলে হয়তো পরে এরা এসেও আর ওই পরিমিতিবোধের পরিচয় দিত। এটা পাঠ্যপুস্তকের বিষয়টা গেল, আর এমনি দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে যেই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেছে করেছে তাদের লেখা, এবং যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের কি দৃষ্টিভঙ্গি? তারা তো হয়তো নিশ্চয়ই, তারা যারা নতুন প্রজন্মে যারা আসছে তারা ইতিহাসটা জানবে, তো তারা তো লিখবে। সাহিত্য শেষ পর্যন্ত মানবিক সাহিত্য, সাহিত্যের প্রধান বিষয়টা মানবিক ব্যাপার। তারা, আমার মনে হয়, আমি আশা করি তারা হয়তো অনেক সময়, এমনিতেই তো আমরা বলি যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার সময় এখনো আসেনি, আমরা বলি অনেক সময়। 20 বছর আগেও বলেছি, এখন 42 বছর পরে বা 40 বছর পরেও বলবো, 50 বছর বলবো, যে সময়ের ব্যবধান দরকার। সাহিত্যের ক্ষেত্রে এই ব্যবধানটা আরো বেশি দরকার, আরো সময় দরকার, আরো নির্ভরভাবে সেই ব্যাপারটা দেখতে পারবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপের সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।